আজ আমরা সপ্তম শ্রেণীতে পরমাণুর গঠন চ্যাপ্টার পড়ছিলাম। তা পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা এক কথায় কি বলবো? পরমাণু বলবো। তা পরমাণু আবিষ্কারক, পরমাণুবাদের আবিষ্কারক বিজ্ঞানী জন ডাল্টন ডাল্টন বলেছিলেন পরমাণু অবিভাজ্য, কিন্তু বর্তমানে পরমাণুকে বিজ্ঞানীরা, মনে রাখবে সবাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে ভাগ করেছেন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। এর মধ্যে প্রোটন হচ্ছে পজিটিভ হয়, মনে রাখবে প্রোটন প দিয়ে শুরু, পজিটিভও প দিয়ে শুরু, প প মিল আছে। ইলেকট্রনটা নেগেটিভ হয় এবং নিউট্রনটা মনে রাখবে নিস্তরিত হয়। নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর যে কেন্দ্র, সেখানে অতি ক্ষুদ্র স্থানে প্রোটন থাকে, ওটাকে বলে প্রোটন আর নিউট্রন থাকে, যাকে আমরা বলি নিউক্লিয়াস। এটা ছবি দেখলে বুঝতে পারবে এটা একটা পরমাণুর স্ট্রাকচার, যেটা মনে রাখবে আমরা নিলস বোর এই মডেলটা দিয়েছিল। এই রকমভাবে গঠন স্ট্রাকচারটা। পরমাণুর কেন্দ্রে তাহলে কী রয়েছে? মনে রাখবে প্রোটন এবং নিউট্রন। প্রোটন আর নিউট্রন, প্রোটনগুলো হচ্ছে প্লাস, নিউট্রনগুলো হচ্ছে নিস্তরিত। প্রোটন, নিউট্রন পরমাণুর কেন্দ্রে যে অতি ক্ষুদ্র স্থানে রয়েছে তাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা তড়িৎ কেমন হবে? নিউক্লিয়াস চিন্তা করো, প্রোটনটা পজিটিভ, নিউট্রনটা নিস্তরিত, তাই নিউক্লিয়াসও কিন্তু পজিটিভ তড়িৎগ্রস্ত। একটা স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনগুলো কিছু উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কক্ষপথে ঘোরে, তেমনি কোনো পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কক্ষপথে বিভিন্ন ঘোরে। কক্ষপথগুলোর নাম কে, এল, এম, এন, ও ইত্যাদি। এবার কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সেটা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে 2n²। যেহেতু এটা কেটা প্রথম কক্ষ, এটা এলটা দ্বিতীয় কক্ষ, এমটা তৃতীয় কক্ষ, এ অনুযায়ী কে কক্ষে ইলেকট্রন 2 × 1² 2, এলে 2 × 2² 8, এমে 3 নম্বর কক্ষ, 3 × 3 = 9, 9 × 2 = 18, এন কক্ষে 4² × 2, 4 × 4 = 16 × 32। এইভাবে কক্ষপথগুলো থাকে। এবার বক্তব্য হচ্ছে কোনো পরমাণুতে যে ইলেকট্রন কটা থাকবে তার উপর তার সাইজ নির্ভর করে। যদি কারো মনে করো 5টা ইলেকট্রন থাকে, তাহলে কে কক্ষে 2টো, এলে আমরা 3টে গোল গোল করবো, তাহলে আমাদের হবে। সর্বাধিক থাকতে পারে কিন্তু বহিস্থ কক্ষে আমাদের জানতে হবে 8টা। কোনো পরমাণুর বহিস্থ কক্ষে সবসময় 8টাই রাখার চেষ্টা করে, 2 বা 8 এরকমই রাখার চেষ্টা করে। ডিটেলস ধীরে ধীরে আমরা আবার জানবো। কোনো পরমাণুতে স্বাভাবিক অবস্থায় যে কটা প্রোটন থাকে সে কটাই ইলেকট্রন থাকে, তার জন্য পরমাণু কিন্তু স্বাভাবিক অবস্থায় নিস্তরিত হয়। ধরো এই যে পেনটার মধ্যেও যে অনুপরমাণু আছে, স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন প্রোটন সমান। যে কোনো তার, একটা তারকে ধরলে কি কারেন্ট লাগে? লাগে না, কারণ তারটার যে ধাতু দিয়ে তৈরি তাতে প্রোটন ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় সমান। কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে প্রোটন বাড়ে, তখন সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। আর কোনো পরমাণুতে যদি ইলেকট্রন ঢোকে, সবসময় ঢোকাবে না, ওটা বাইরের কক্ষপথ থেকেই হয়, তাহলে সেই সময় সেটা কী হয়? ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় ইলেকট্রন ঢুকলে। আরেকটা জিনিস জানতে হবে, কোনো পরমাণু প্রকাশের আকার ZX, এক্সটা মৌলের নাম, জেডটা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে একটু আগেও বলেছি প্রোটন নিউট্রন সংখ্যার সমষ্টি। আর পরমাণু ক্রমাঙ্কটা জেড, যেটা প্রোটন সংখ্যা বোঝায়। এবার একটা স্ট্রাকচার বোঝা যাক। কার্বনের ফর্মুলা সংকেতটা হচ্ছে 6C12। নিচটা হচ্ছে প্রোটন, যে কটা প্রোটন সে কটা ইলেকট্রন থাকবে, মানে ইলেকট্রনও 6টা হবে, প্রোটনও 6টা হবে। মাঝখানে মৌলের নাম, ওই যে এক্স মৌলের নাম বলছিলাম, এই যে মৌলের নাম, এখানে সি কার্বন। আর ভর সংখ্যা 12, মানে প্রোটন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন মিলে কটা রয়েছে? 12টা আছে। এবার দেখো চিন্তা করে, যদি প্রোটন 6টা থাকে, নিউট্রনের 6টাই হবে, কারণ প্রোটন নিউট্রনের সংখ্যার সমষ্টিটা 12। এর ইলেকট্রন বিন্যাস যদি আমাকে কেউ আঁকতে বলে তাহলে কেমন হবে? তাহলে লক্ষ্য করো, কে কক্ষে আর এল কক্ষ, এই যে আমরা কক্ষপথ বলছিলাম না, কে আর এল কক্ষ, তাতে কেমনভাবে আঁকতে হবে? টোটাল তো 6টা ইলেকট্রন, কেতে 2টো থাকে, এলে 8টা থাকার কথা, কিন্তু ওর তো টোটাল 6টা, 6-এর মধ্যে 2 হলে বাকি কটা রইল? 4টে। সেই 4টে হচ্ছে এই কক্ষপথে থাকবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করব। এবার লক্ষ্য করো, যদি আমরা এটাকে আঁকি তাহলে ব্যাপারটা কি? কার্বনের এই যে কেন্দ্রে, একটু আগে আমরা কি বললাম? 6C12। 6C12 মানে আমাদের প্রোটনও 6টা, নিউট্রনও 6টা, তাই 6টা ব্ল্যাক কালারে দেখিয়েছি প্রোটন, আর 6টা দেখিয়েছি নিউট্রন রেড কালারের। আর ইলেকট্রন হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে কটা আঁকবো? 4টে। 1টা, 2টো, 3টে, এই একটা 4টে। এমন নয় যে পাশাপাশি, এই লাইনটা ঠিক রেখে করলেই হবে, ঠিক আছে? আরেকটা পরমাণু,
ধরো 11Na23 মানে সোডিয়াম, সোডিয়ামের প্রোটন 11টা, ইলেকট্রনও 11টা, আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 23, মানে প্রোটন নিউট্রন হচ্ছে মিলে 23টা। 11টা প্রোটন হলে নিউট্রন 23 - 11 মানে 12টা। তার জন্য নিউট্রন দেখো কেন্দ্রে লিখলাম 12টা, প্রোটন লিখলাম 11টা। কে কক্ষে থাকবে 2টো, এলে থাকবে 8টা। এই 11টার বিন্যাসটা বোঝানো হচ্ছে, 11টা 2টো, 8টা 10টা, একটা 11টা। তাহলে এখানে 2টো, এখানে দেখো 3টে, 6টা, 8টা, এম কক্ষে 11টা। হয়ে গেল আমাদের বিন্যাস। কার বিন্যাস হলো? সোডিয়ামের। এটা বুঝতে হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু যে কোনো কিছুর গঠন আঁকা আসতে পারে। আরেকটা দেখানো হচ্ছে, দেখো 8O16 মানে 8টা প্রোটন, নিচেরটা প্রোটন, 8টা প্রোটন থাকলে ইলেকট্রনও 8টা, নিউট্রন এদেরও বিয়োগফল সেটাও 8টা। তাহলে কে কক্ষে কটা থাকবে? 8টা, যেহেতু বুঝতেই পারছো, কেতে 2টো, বাকি থাকছে 6টা, এলে থাকবে 6টা। আঁকবো কীভাবে? কেন্দ্রে যেটা নিউক্লিয়াসে প্রোটন 8টা, নিউট্রন 8টা, তাকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের কে কক্ষপথে কটা থাকবে? 2টো, এর কক্ষপথে কটা থাকবে? 3টে, 6টা, টোটাল 6টা আর 2টো মিলে দেখো সেই 8টা। এইভাবে হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারগুলো আঁকতে হয়, যার বেসিকটা বোঝানো হলো।